আগে বাংলাদেশে আসতো তখন ভালো ছিল ব্যবসা। খাবারের দোকান, এই রেস্টুরেন্ট হয়েছে রেডিমেড গার্মেন্টস এর শোরুম। খাবার হোটেল সব বন্ধ হয়ে এই অলিগলিতে গিজগিজ করতো বাংলাদেশি পর্যটক, আর আজকে এই গোটা এলাকার এই রাস্তা বাই লেন গুলো খাখা করছে, নেই বাংলাদেশি পর্যটক। বাংলাদেশে না আসলে কলকাতা সুপার ফ্লপ। ভারতীয় ক্রেতার থেকে বাংলাদেশি ক্রেতা অনেক বেশি পরিমাণ টাকার শপিং করেন। বাংলাদেশে না আসলে একটু লস হয়। এমনি 10 বছর ধরে গাড়ি চালাচ্ছি, এই যে এরকম যে বাজার হচ্ছে এরকম কখনো দেখিনি। লকডাউনে এত ভালো ছিল আমাদের। বাংলাদেশের জন্য চলে, যদি বাংলাদেশ আসছে না মানে সবকিছু ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। 10% 5% আপনার বাংলাদেশ লোক আসে। বাংলাদেশ যালে চালু করলে, ভিসা চালু করলে সব চালু হয়ে যাবে। এই এরিয়া তো মিনি ঢাকা ছিল, বাংলাদেশি লোক আসতে বিজনেস হতো, বাংলাদেশ না আসলে লোক বিজনেস হোগা নেই। ভারতে বাংলাদেশিরা ভারতে যাচ্ছে না বিদায় ভারতের লোকজন কিন্তু ঈদও করতে পারছে না, কারণ সেখানে বাংলাদেশিদের নামে অনেক ঈদ মার্কেট রয়েছে। আর যে বাংলাদেশিরা সেখানে যেত এখন কিন্তু সেই বাংলাদেশিরা যাচ্ছে না, ভিসা বন্ধ। তার একটি মাত্র কারণ, আপনারা বাংলাদেশিরা আজকের এই ভিডিওটি যারা ভারতবাসী দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, এই মুহূর্তে যে সংকটটি হয়েছে ভারত এবং কলকাতায় বাংলাদেশিদের জন্য, সেটি কিন্তু তাই বাংলাদেশিরা না, সেটির জন্য দায় হচ্ছে আপনাদের কুলাঙ্গার শুভিন্দ এবং সেই কুলাঙ্গার দালাল মিডিয়া ময়ূক রঞ্জন ঘোষ। তো তাদের সাথে আপনারা একটু বোঝা পরামর্শ করেন। এখন বাংলাদেশিরা না আসাতে আপনাদের কি লাভ হচ্ছে নাকি লস হচ্ছে? যে মিডিয়াগুলা সবসময় দালালগিরি করেছে সেই শেখ হাসিনার নামে, আজকে সেই মিডিয়াগুলোর জন্যই ভারত যারা অসহায় কিংবা ছোটখাটো ব্যবসায়ীরা ছিল তারা কিন্তু এখন রাস্তায় বসে গেছে। দর্শক, আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য দেখতে পারবেন, খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন জনস্বার্থের জন্য। ঈদের বাজার থাকলেও দেখা নেই বাংলাদেশি পর্যটকদের। ব্যবসা তো পুরো ধ্বংস হয়ে গেছে, ব্যবসা তো পুরোপুরি শেষ, এরপর তো পুরোপুরি শেষ হয়ে যাবে। আমাদের সরকার কি করছে বুঝতে পারছি না আমরা, আর কি বলবো। কথায় আছে, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে আগে নিজেকেই পড়তে হয়। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষকে শিক্ষা দিতে ভারত বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা দেওয়া বন্ধ করে দেয়। বিভিন্ন হাস্যকর অজুহাত দেখিয়ে ভারতের নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশিদের ভিসা দেওয়ার কার্যক্রম বন্ধ করে দেয়। ভারত ভেবেছিল এতে বাংলাদেশের মানুষের ব্যাপক ক্ষতি হবে। বাংলাদেশের মানুষই তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন সরকারের উপর চাপ প্রয়োগ করবে। তাদের ধারণা ছিল কয়েক মাসেই নতুন অন্তর্বর্তী সরকার ভারতের কাছে গোলামি স্বীকার করে নিবে। তবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শত শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে ভারতের হাতে তুলে দিবে না। ভারতের বিকল্প খুঁজে নিয়েছে ছাত্র জনতার নতুন বাংলাদেশ। একটা সময় ঈদের বাজারে বাংলাদেশি পর্যটকের মুখর হয়ে থাকত কলকাতা শহর। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশি পর্যটক না পেয়ে শ্মশানে পরিণত হয়েছে কলকাতার শহর। বাংলাদেশি পর্যটক না যাওয়ায় কলকাতার ব্যবসায়ীদের কান্নাকাটি শুরু হয়েছে। কি বলছে তারা, আসুন তা দেখি। কলকাতার মধ্যে বাংলাদেশি পাড়া নামে পরিচিত নিউ মার্কেট সংলগ্ন মার্কুই স্ট্রিট, সদর স্ট্রিট সহ একাধিক জায়গা, যেখানে একেবারে শহর কলকাতার মধ্যবর্তী অংশে বাংলাদেশি পর্যটকদের ভিড় চোখে পড়ার মতন দেখা যেত। ঈদের বাজার থাকলেও দেখা নেই বাংলাদেশি পর্যটকদের। গত আগস্ট থেকেই ভারত বাংলাদেশ সম্পর্কের যে দ্বিপাক্ষিক সমীকরণ তা একেবারেই বদলে গেছে। পর্যটকদের দেখা না থাকায় বন্ধ হচ্ছে একাধিক হোটেল, রেস্তোরাঁ। সবথেকে বড় বিষয়, এই পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত বহু মানুষ ইতিমধ্যেই কর্মহীন হয়েছে। অনেকের বেতন কাটা যাচ্ছে, অনেকে তাদের নিজেদের একেবারে ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে বাড়ি চলে যাচ্ছেন। এরকম পরিস্থিতিও হয়ে দাঁড়িয়েছে এই বাংলাদেশি পাড়ার অলিতে গলিতে, যেখানে হোটেলগুলো কার্যত বন্ধ প্রায়। দেখুন, অ্যাকচুয়ালি এই এরিয়াটা বাংলাদেশি পাড়া নামে পরিচিত বাংলাদেশে। তো এইখানে বাংলাদেশিদের জন্যই এই জায়গাটা বেশি ফেমাস। শুধু হোটেল কেন, গোটা বিজনেস বলুন, দোকান বলুন, সমস্ত কিছু এদের ওপর ডিপেন্ডেবল। কিন্তু আমরা বিগত কয়েক মাস ধরে যে প্রবলেমটা ফেস করছি, এর মানে আগের কোনো বছরে এরকম হয়নি। লকডাউনের পর থেকেও বাংলাদেশি অনেক এসেছে, বাট এই সিচুয়েশনটা এমনই খারাপ অবস্থা, অনেক হোটেল মালিক আছে তারা হোটেল ছেড়ে দিচ্ছে, বা শুনুন যারা লিজে নিচ্ছে লিজ পর্যন্ত ছেড়ে দিচ্ছে। আর অনেক ছেলে বেকারত্ব হয়ে যাচ্ছে এই কারণে, হোটেল চালাতে পারছে না। এবার হোটেল যারা রেন্টে নিয়েছে, যারা যদি রেন্ট না দিতে পারে তো অবভিয়াসলি রাখবে না। আর আমাদের এখানে এই ঈদের টাইমে এত ভিড় প্যাকড আপ থাকে, আমাদের লাঞ্চের খাবার পর্যন্ত আমরা খেতে পারতাম।
কিন্তু এখন এই সিচুয়েশান যা অবস্থা, আমাদের রুম যেখানে অকুপেন্সি অ্যাভেলেবেল ম্যাক্সিমাম 30 করে থাকতো, সেই জায়গায় এখন 15টাও যাচ্ছে না বাংলাদেশিদের জন্য। তো এটা খুবই প্রভাব পড়েছে। এইরকম যদি চলতে থাকে ইন ফিউচারে ট্যুরিজম বিজনেস বলুন বা হোটেল ইন্ডাস্ট্রি বলুন, টোটালি একদম বন্ধ হয়ে যাবে এই এরিয়াটার ওপর। দেখুন, এইটার ক্ষেত্রে আমি বলতে পারি আমাদের মালিকরা তো এরকম কোনো ডিসিশন নেয়নি, কিন্তু যতটুকু খবর এসেছে আশেপাশের থেকে অনেক লোককে ছাঁটাই করে দিয়েছে এবং তারা এটাও ডিসিশন নিচ্ছে যে আমরা লিজ ছেড়ে দেবো। মালিকও চাইছে এখন ওই লিজওয়ালাদের ছেড়ে দিয়ে ওরা যতটা বিজনেস করতে পারে ওইটার উপরেই ডিপেন্ডেবল। দেখুন, আমরা রিসেন্টলি যেই বাংলাদেশিগুলো চেক ইন করিয়েছি ওটা মেডিকেলের ওপরেই আসছে, ট্যুরিজম মানে ট্যুরিস্ট কোনো আসছে না তেমন কিছু। আর এখন ডিপেন্ডেবল ইন্ডিয়ানদের ওপর, অনলাইনের উপর ডিপেন্ড করে তো কখনো হোটেল ইন্ডাস্ট্রি চলবে না। এই এরিয়াটা বাংলাদেশি, তো অবভিয়াসলি প্রচুর একদম প্রবলেমের মধ্যে আমরা পড়ে আছি এখন। খুবই খারাপ অবস্থা। আগস্টের পর থেকে তো ভিসা টিসা দেওয়া বন্ধ, তারপরে একদম বাংলাদেশ নেই, যে হোটেল খালি, দোকান খালি, দু একটা কাস্টমারও পাওয়া যায় না। আর তো টিকিট তো বাদই দিলাম। এই তো পাশে হোটেল আছে, এই হোটেল আছে, এই হোটেল খালি, এই হোটেল খালি, সব হোটেলই খালি। আর ওদিকে তো হোটেল কয়েকটা বন্ধ হয়ে গেছে। খুবই পরিস্থিতি খারাপ আর কি। ব্যবসা তো পুরো ধ্বংস হয়ে গেছে, ব্যবসা তো পুরোপুরি শেষ। এখানে বেশিরভাবে বাংলাদেশি আছে, কিন্তু এখন 2-4 দিন ধরে একটু অল্প অল্প আছে, কিছু লোকাল কাস্টমার। ঈদের পর তো পুরোপুরি শেষ হয়ে যাবে। এরিয়াটা তো অনেক দোকানটা তো বন্ধ হয়ে গেছে, আর বন্ধ হবে কিছুদিন পরে। আমাদের সরকার কি করছে বুঝতে পারছি না আমরা। ওখানকার ঝামেলা এখানকার হচ্ছে, আর কি বলবো। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমাদের বাংলাদেশ ধীরে ধীরে ভারত নির্ভরতা থেকে বেরিয়ে এসেছে। একটা সময় ছিল যখন ভারত সামান্য পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলেই বাংলাদেশে হইচই পড়ে যেত। আলহামদুলিল্লাহ, আমরা পেঁয়াজ এবং আলুতে এখন স্বয়ংসম্পূর্ণ। ভারতে চিকিৎসা এবং মার্কেট করতে যাওয়া বাংলাদেশিরা এখন নিজ মাতৃভূমিতেই বিকল্প খুঁজে নিয়েছে। কলকাতার দাদারা বাংলাদেশিদের টাকার উপর কতটা নির্ভর করে এবার তা প্রকাশ পেয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আগামী কয়েক মিনিট আমার সঙ্গে জুড়ে থাকবেন, তবে আর দেরি নয়। আজকের এই বিশেষ এপিসোডটি আমি বাংলাদেশের সাধারণ মানুষ এবং আমাদের ভারতীয় নিউ মার্কেটের ব্যবসায়ীদের উৎসর্গ করলাম। এবং অবশ্যই আমি বলবো, ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আপনাদের মন্তব্যের কলামে মন্তব্য লিখে জানাবেন এবং প্রিয়জনের সঙ্গে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন। আর হ্যাঁ, শুধুমাত্র ইউটিউব চ্যানেল নয়, আমার কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রাম রয়েছে। আমি ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। চলুন তাহলে ভিডিও দেখে আসি। বাংলাদেশি পর্যটক না আসার জেরে শেষ পর্যন্ত ব্যবসার চেহারা পরিবর্তন হয়েছে। এর আগে আমরা দেখিয়েছি পরিবহনের দোকান, পরিবহনের অফিস হয়ে গিয়েছিল জামা কাপড়ের দোকান, আর এবার এই খাবারের দোকান, এই রেস্টুরেন্ট হয়েছে রেডিমেড গার্মেন্টস এর শোরুম। আমরা জেনে নেব এই শোরুম এই মুহূর্তে যিনি দিয়েছেন ঠিক কি ভেবে এই খাবারের দোকান থেকে তিনি জামা কাপড়ের দোকান, এই শোরুমের ব্যবসা চালু করলেন। কাপড়ে করেছি, খুব কম রেটে দিচ্ছি। 500 টাকা কুর্তা পায়জামা স্টার্ট আছে, 800 টাকা 1500 টাকা শেষ আছে, কিন্তু কাস্টমার একদম কম পাচ্ছি। কেন কাস্টমার কম? বাংলাদেশে কিন্তু আসছে না, তো পুরো বন্ধ আছে। আগে বাংলাদেশে আসতো তখন ভালো ছিল ব্যবসা, এখন বাংলাদেশে খুব কম। তো কাপড়ের দোকান, রমজান মাস চলছে তো কিছু না কিছু বিক্রি হয়ে যাবে, রমজান জানলে হয়ে যাবে। পরে আবার রেস্টুরেন্ট দেবেন? রেস্টুরেন্ট দেবো না, এখন যখন আসবে তখন রেস্টুরেন্ট দেবো, এখন কাপড়ে থাকবে। তার রেস্টুরেন্ট বন্ধ করলেন কেন? সব বন্ধ করে বাংলাদেশের লোক আসেনি, ওনার জন্য বেশি থাকলে আসলে ভালো চলতো, এখন একদম বন্ধ। এই হচ্ছে মার্কুই স্ট্রিটের প্রধান কয়েকটি মুদ্রা বিনিময় কেন্দ্র। আর ঈদের বাজারকে কেন্দ্র করে এই মুদ্রা বিনিময় কেন্দ্রগুলো কিন্তু জমজমাটি চাকেনায় একেবারে মুখরিত হয়ে ওঠে। তবে আজকের এই ছবিটা প্রমাণ করছে যে এখানকার অর্থনীতি কতটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে, কারণ অধিকাংশ মুদ্রা বিনিময় কেন্দ্রের শাটার খোলা, কিন্তু কোনো বাংলাদেশি পর্যটক নেই। ঘড়ির কাঁটায় এখন বেলা 3:30, আর